আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। সবাইকে নিয়ে আধুনিক বাংলাদেশ গড়তে চান প্রধান উপদেষ্টা, ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতা প্রতিষ্ঠার অঙ্গীকার। সংলাপ না হওয়া দলের ব্যাপারে সরকারকে জিজ্ঞেস করতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পরামর্শ। অতীতের ভোটের জন্য গোয়েন্দা সংস্থার বিচার দাবি। অন্তর্বর্তী সরকারের কিছু সিদ্ধান্তে জন আকাঙ্ক্ষার প্রতিফলন নেই বলে তারেক রহমানের দাবি। আন্দোলনে আহতদের রাস্তায় নামা লজ্জাজনক মন্তব্য। আজিমপুরে ডাকাতির সময় অপহৃত শিশু 24 ঘন্টার মধ্যে মোহাম্মদপুরে উদ্ধার ও গ্রেপ্তার একজন, মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণের তথ্য। জলবায়ু সম্মেলনে আয়োজক আজারবাইজানের $1.2 বিলিয়ন বরাদ্দ, প্রযুক্তি উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগের তাগিদ। এবং শুধু গ্রাম বাংলা নয়, শহরাঞ্চলেও নবান্ন উৎসবের আয়োজন। নতুন চালের পিঠাপুলির ধুম আর গান বাদ্যে সমৃদ্ধিকে আমন্ত্রণ। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়নের দাবিতে বাগেরহাটে সাইকেল র্যালির খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মিক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। সবাইকে সঙ্গে নিয়ে আধুনিক বাংলাদেশ গঠন করতে চান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বে অব বেঙ্গল সংলাপের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার এবং বাক স্বাধীনতার। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। রাজধানীর সোনারগাঁও হোটেলে 3 দিনব্যাপী বে অব বেঙ্গল সংলাপ এর প্রথম দিন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত সম্মেলনে দক্ষিণ এশিয়ার দেশগুলো সহ বিভিন্ন দেশের 800 জন অতিথি অংশ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ফ্যাসিবাদী শাসনের পতন ঘটেছে সবার শক্তির কারণে। এটি ছিল ছাত্রদের নেতৃত্বে এক বিপ্লব। This was a student-led revolution to bring down a fascist regime which ruled the country for the last 16 years. I welcome our international guest to a freshly emerged country, calling herself New Bangladesh. 100 days back, nearly 1,500 students, workers and common demonstrators were killed here by the old regime. Nearly 20,000 were wounded. Bangladesh has always been a land of dreams, hard work and unbreakable will. It is more so now, as the aspirations of the revolution are very fresh in every mind. অধ্যাপক ইউনূস বলেন, এই দেশ হবে সবার, এই দেশ হবে ন্যায় বিচারের। Is the work of millions of voices of the entire nation, voices that have demanded change, voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice and inclusion. অতিথিদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, আপনারা বাংলাদেশের রাস্তাগুলো ঘুরে দেখুন, আমাদের দেশের তরুণদের মনের ভাষা বুঝতে পারবেন। আয়োজক প্রতিষ্ঠান সিজিএস বলছে, এবারের আয়োজনে মোট 77টি সেশন অনুষ্ঠিত হবে। গবেষক, শিক্ষক, লেখক, সমরবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিক সহ বিভিন্ন পেশার ব্যক্তিত্বরা সেশনে অংশ নেবেন। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।
বে অফ বেঙ্গল কনভারসেশন শিরোনামে আলোচনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন, ভৌগোলিক অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র, ভারত এবং চীন সহ ক্ষমতাধর দেশগুলোর মনোযোগের কেন্দ্রে বাংলাদেশ। তাই বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিতে না পারলে এই সম্ভাবনা সবচেয়ে বড় হুমকি হয়ে যেতে পারে বলে মনে করেন তিনি। উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, অসত্য তথ্য এবং অপসাংবাদিকতা বন্ধ করতে না পারলে রাষ্ট্রের নিরাপত্তা, গণতন্ত্র সবই ঝুঁকিতে পড়ে যাবে। রিজভী নওয়াজ জানাচ্ছেন। সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS এর উদ্যোগে 3 দিনের সম্মেলন। প্রথম দিনে 4টি কর্ম অধিবেশনে ট্রাম্পের বিজয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব, আর্থিক খাত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য তথ্যের জোয়ারের মাঝে সাংবাদিকতা নিয়ে বিস্তর আলোচনা করেন দেশি বিদেশি বিশেষজ্ঞরা। আরও একটি আয়োজনে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কথা বলেন দুদেশের পেশাজীবীরা। তবে প্রতি পর্বের আলোচনায় বিরতির আগে বক্তব্য দেন একজন করে উপদেষ্টা। And we are a small country like Bangladesh. We are tossed between two, because China is as good friend with Bangladesh as any other country. For example, America, we have a very good relationship. Japan is one of the biggest donors of Bangladesh, and we have a very good relationship from the right beginning of the Bangladesh independence. And of course, the other countries, India is a big neighbor and a friendly country. So we are in fact torn in between the tussle that Quad and IPS has. উচ্চ মূল্যস্ফীতির সময়ে খাদ্য নিরাপত্তায় সরকারের উদ্যোগ তুলে ধরেন খাদ্য উপদেষ্টা। Though there is pressure of availability of the foreign exchange, the government is considering this as a priority issue. Harvesting of almond crops has already started. We have decided and given incentive prices to the growers and suppliers to encourage them to sell to government stock. The food security is a major task for a country having 180 million population with shrinking areas and growing demand. We consider it at top of the human rights. We are working and will be working for it. এই সরকার গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করেছে, দাবি করেন আইন উপদেষ্টা। At least in every 3 days there will be one big incidence of misinformation or disinformation about me. I would say disinformation, not misinformation, because these informations are spread with an intention to mislead people and to create instability. A couple of weeks ago there was a rumor in the social platform that me, with my children, with my wife, we are running away from Bangladesh and taking shelter in America. I first fail to understand why, after becoming an advisor of 3 ministries, somebody will run away from a country with all his family. I just fail to understand. বে অফ বেঙ্গল কনভারসেশন আয়োজনটির উদ্বোধনী পর্বে অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন ব্যবস্থা সংস্কারে আওয়ামী লীগ সহ সংলাপ না হওয়া দলগুলোর মতামত নেওয়া হবে কিনা এমন প্রশ্নে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ওই বিষয়ে সরকারকে জিজ্ঞেস করতে বলেছেন। তবে তিনি এটাও বলেছেন, সবার মতামত বা সুপারিশ নেওয়া বা দেওয়ার সুযোগ আছে। নির্বাচনে ইভিএম ব্যবহারে রাজনৈতিক দলগুলোর ইচ্ছা এবং ঐক্যমত্যের উপর তাগিদ দিয়েছেন তিনি। নির্বাচনে গোয়েন্দা সংস্থাগুলো নির্বাচন অপরাধ করেছে মন্তব্য করে তিনি বলেন, তাদের বিচার হওয়া দরকার। শাকির আদনান জানাচ্ছেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে ইসিবিটের সাংবাদিকদের সংগঠন RFEDর মতবিনিময় সভা। আলোচনায় উঠে আসে বিগত নির্বাচনগুলোতে পেশি শক্তি ও কালো টাকার ব্যবহার, প্রার্থীর হলফনামা, মনোনয়ন বাণিজ্য, দলীয় প্রতীক ব্যবহার ও পর্যবেক্ষক সহ নির্বাচন অনুষ্ঠানের পথে নানা অনিয়ম প্রসঙ্গ। যে গোয়েন্দা সংস্থা, যে বিশেষ সংস্থাগুলো যে কাজগুলো করেছে, এগুলো গুরুতর অন্যায়, এগুলো বেআইনি, এগুলো শাস্তিযোগ্য অপরাধ, নির্বাচনী অপরাধ করেছে এবং এগুলোর ওই যে শাস্তি হওয়া উচিত ছিল এবং আমি জানি না ভবিষ্যতে সম্ভব কিনা, কিন্তু এগুলো গুরুতর বিষয়, এগুলো বন্ধ হওয়া দরকার। আর সবচেয়ে বড় কথা, এটা যদি ইভিএম ব্যবহার করতে হয়, এটা একটা রাজনৈতিক ঐক্যমত্য দরকার, আস্থাশীলতা সৃষ্টি হওয়া দরকার। তো এই রাজনীতিবিদদেরকেই এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে ভবিষ্যতে। নির্বাচন ব্যবস্থায় সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত প্রসঙ্গে কথা বলেন বদিউল আলম মজুমদার।
অনেকের কাছে মতামত দিচ্ছি এবং আমরা সরকারের অভিপ্রায় আপনারা সরকারকে জিজ্ঞেস করেন এবং আপনাদের আরও অনেক প্রশ্ন আছে, দুরূহ প্রশ্ন আছে, আমরা দুরূহ প্রশ্নেরও আমরা মুখোমুখি হব। আমরা সর্বতভাবে চেষ্টা করছি সকল মত পথের ব্যক্তিদের মতামত থেকে যার ভিত্তিতে একটা টেকসই একটা কার্যকর আমরা সুপারিশ করতে পারি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলছে শুধু আগামী নির্বাচন নয়, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে দীর্ঘমেয়াদী চিন্তা নিয়ে কাজ করছে সরকার। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। দেশের অর্থনৈতিক খাতে যে কত গভীর ক্ষত তৈরি হয়েছে তা বাইরে থেকে কল্পনাও করা যাবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এই ক্ষত সারিয়ে তুলতে সময় লাগবে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের মানুষের দক্ষতা দিয়ে আগামীতে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। আর্থিক খাতে সংস্কার নিয়ে সংলাপে অর্থ উপদেষ্টা জানান, অর্থনীতির এই অবস্থায় উচ্চ সুদে বিদেশ থেকে ঋণ নেবে না অন্তর্বর্তী সরকার। লায়লা নসীর জানাচ্ছেন। ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক বিজনেস স্কুলের আয়োজনে ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক সংলাপে দেশের আর্থিক খাতে গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে প্যানেল আলোচনায় অংশ নেন এই খাত সংশ্লিষ্ট দেশবরেণ্য ব্যক্তিরা। এই খাতে বিগত সরকারের রেখে যাওয়া বিভিন্ন ক্ষতের কথা উল্লেখ করে জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সংস্কারের আশ্বাস দেন অর্থ উপদেষ্টা। অনেকগুলি পলিসি যেগুলো নেওয়া হচ্ছে সেগুলো আমরা উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি, এগুলো কারেক্ট করতে একটু সময় লাগবে, সংস্কারটাও একটু ডিফিকাল্ট। তবে আমি সবসময় বলি সংস্কারগুলো আমরা সব করে দিতে পারবো না, ইমিডিয়েট যেগুলো আর্থিক খাতে, ক্যাপিটাল মার্কেটে, এনবিআই, সেগুলো হয়তো আমরা করবো একটা শর্ট রান, ওভারল্যাপিং টু দ্য মিড টার্ম, আর মিড টার্মের পরে লং টার্ম তো করবে রাজনৈতিক সরকার। আলোচনায় উঠে আসে রাজনীতিবিদদের পাশাপাশি আমলারাও কিভাবে আর্থিক খাতকে ধ্বংস করেছে সেই বিষয়েও। বোথ দি ফাইন্যান্সিয়াল সেক্টর এবং এনার্জি সেক্টর দুটোকেই পুরো খেয়ে ফেলেছে। কে খেলো? এবং ভালো করে লক্ষ্য করে দেখেন, যারা ফাইন্যান্সিয়াল সেক্টর খেয়েছে তারাই কিন্তু এনার্জি সেক্টরে আছে, তারাই কিন্তু ব্যাংক লুট করেছে, তারাই কিন্তু আপনার ক্যাপিটাল মার্কেট লুট করছে, তারাই কিন্তু ইলিসিট ফাইন্যান্সিয়াল ফ্লো, তারাই কিন্তু মেগা প্রজেক্টের কন্ট্রাক্টর। দে আর অল সেম গ্রুপ অফ পিপল ওভার দেয়ার। পলিটিক্যাল কিছু এজেন্ডাকে বাস্তবায়িত করার জন্য এবং কিছু সংখ্যক মানুষকে বেনিফিট দেওয়ার জন্য আমাদের কিছু কিছু কাজ করতে হয়েছে এবং কিছু কিছু কাজ প্রাধান্য পেয়েছে। We have an opportunity to fix our country. We know that the path forward requires decisive, actionable reforms to prevent relapses into these challenges that we have had over the last 15 years. সংলাপে অর্থ উপদেষ্টা জানান, অর্থ পাচার রোধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা করে যাবে অন্তর্বর্তী সরকার। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের কিছু সিদ্ধান্তে মনে হচ্ছে তারা জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছে না, যা ভালো মনে করছে তাই করছে। তিনি আরও বলেছেন, ভোটের বিষয়টি নিশ্চিত হলে জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় হবে। জুলাই আগস্টের আন্দোলনে আহতদের বিক্ষোভের বিষয় লজ্জাজনক মন্তব্য করে তিনি বলেছেন, সরকারকে অগ্রাধিকার নির্ধারণে ভুল করলে চলবে না। রাহুল রায় জানাচ্ছেন। রাজধানীতে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেটেবের তৃতীয় জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। অন্যান্য কর্মসূচির মতো এতেও লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জেটেবের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সমৃদ্ধ বাংলাদেশের জন্য দক্ষ জনশক্তি গড়ায় বিনিয়োগের আহ্বান জানান তিনি। কথা বলেন সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে। যে রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয়, অর্থাৎ কোনটা প্রায়োরিটি দিবেন ওনারা সেটা যদি ভুল হয়, তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে। জুলাই আগস্টের যেই গণ অভ্যুত্থান, হাত পা কান চোখ বিভিন্ন অঙ্গহানি হয়েছে, আহতরা সুচিকিৎসার দাবি নিয়ে দুদিন আগে আমরা দেখেছি যে যেভাবে হাসপাতাল থেকে রাজপথে বেরিয়ে এসেছে, প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য এটা একটা অত্যন্ত লজ্জাকর দৃশ্য। যেই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে, যেই দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম, এটার যে উঠানামা যেভাবে করছে, এই বিষয়টাও
অন্তর্বর্তীকালীন সরকারের প্রায়োরিটি লিস্টের মধ্যে কত নম্বরে আছে। সরকার এবং জনগণের আস্থার সম্পর্ক তৈরির প্রয়োজনীয়তার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি ভ্রুক্ষেপ করতে বোধহয় চাইছে না, বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে। অনেক অপ্রাপ্তি থাকার পরেও জনগণ কিন্তু এখনো এই সরকারের উপর আস্থা রাখতে চাইছে, তারা আস্থা হারাতে চাইছে না। তবে একটা প্রশ্ন হচ্ছে, সরকার কি ঔদ জনগণের আস্থা রাখতে চায়? কারণ জনগণের সঙ্গে সরকারের আস্থার সম্পর্ক নিবিড় থাকলে ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের ষড়যন্ত্রের ডালপালা বিস্তারের সুযোগ পাবে না। জনগণ যখন বুঝবে যে হ্যাঁ সত্যিকার ভাবে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে, স্বাভাবিকভাবেই তাদের সাথে জনগণের সম্পর্কটা দৃঢ় হবে। তারেক রহমান বলেছেন, এই সরকারের সাফল্য সবার বিবেচিত না হলেও ব্যর্থতার দায় সবার নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সকল কাজ হয়তো সবার কাছে সাফল্য বলে বিবেচিত হবে না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা কিন্তু আমাদের সকলের ব্যর্থতা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। মানুষের ব্যর্থতা। মুক্তিপণের উদ্দেশ্যে রাজধানীর আজিমপুরে ডাকাতির সময় 8 মাস বয়সী শিশুকে অপহরণ করেছিল একটি চক্র। তবে মুক্তিপণ যাওয়ার আগে 24 ঘন্টার মধ্যেই ধরা পড়ে তারা। সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে, বিশেষ অভিযানে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এক সপ্তাহ আগে পরিচয় গোপন করে ভুক্তভোগীদের বাসায় সাবলেট হিসেবে ওঠে চক্রটি। অপহরণকারী চক্রের সদস্য ফাতেমা আক্তার শাপলাকে গ্রেফতার করেছে র্যাব। ঘটনায় জড়িত সুমন, রায়হান ও হাসান নামের আরও 3 জনকে শনাক্ত করা গেলেও অপর এক নারীকে এখনও শনাক্ত করা যায়নি। অপহরণের ঘটনায় অন্য কারো সংশ্লিষ্টতা আছে কিনা খতিয়ে দেখছে র্যাব। ভবিষ্যতের নিরাপদ আবাস নিশ্চিতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ হিসেবে সবুজ প্রকল্পে $1.2 বিলিয়ন মার্কিন বরাদ্দের ঘোষণা দিয়েছে আজারবাইজান। সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনায় সংকট মোকাবেলায় পরিবেশ বান্ধব প্রযুক্তি, উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যাপক বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে। বৈশ্বিক উষ্ণতা নিরসনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে বিক্ষোভ করেছেন পরিবেশবাদীরা। আজারবাইজানের বাকু থেকে আরও জানাচ্ছেন আলিম আল রাজি। সময়ের সাথে পাল্লা দিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে সভ্যতা ও তথ্য প্রযুক্তি। এগিয়ে যাওয়ার মিছিলে প্রাণ প্রকৃতিকে বাদ দেয় হুমকিতে পুরো সভ্যতা। সংকট সমাধানে আলোচনায় কেন্দ্রে তাই পরিবেশ বান্ধব প্রযুক্তি বন্দনা। উন্নয়নের বিপরীতে টেকসই উন্নয়ন নিশ্চিতে আজারবাইজানের বাকুতে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে উঠে এসেছে ধরিত্রী রক্ষায় নয়া উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহারের বাধ্যবাধকতা। এমন বাস্তবতায় বাংলাদেশ প্যাভিলিয়নের সাইড ইভেন্টে অভিযোজন, প্রশমন আর জাস্ট ট্রানজিশন নিশ্চিতে বাংলাদেশ সহ ঝুঁকিপূর্ণ দেশগুলোতে ন্যায্যতার ভিত্তিতে অর্থায়নে গুরুত্ব আরোপ করা হয়। এই নেগোসিয়েশন কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য আমরা 9টি নেগোসিয়েশন টিম আমরা করেছি। সেখানে ক্লাইমেট এক্সপার্টরা আছেন, ফিনান্স এক্সপার্ট যারা আছে ওরাও আছেন। এখানে কয়েকটি সাইড ইভেন্ট আমাদের অনুষ্ঠিত হবে বিভিন্ন বিষয়ভিত্তিক। উন্নয়নশীল দেশগুলো মূলত $1.3 ট্রিলিয়ন চেয়েছে প্রতি বছর ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন, মিটিগেশন, লস অ্যান্ড ড্যামেজ। অর্থায়নটার গুণগত মান কী হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। যেমন আমরা বলছি যে অ্যাডাপ্টেশনের জন্য গ্র্যান্ড বেসড, লস অ্যান্ড ড্যামেজের জন্য গ্র্যান্ড বেসড, মিটিগেশনে হাইলি কনসেশনাল রেট। এটা আলোচনা হচ্ছে, এখন তো আলোচনা শুরু হয়েছে, কয়েকদিন হয়েছে, ডিসিশন পর্যায়ে এখনো আসেনি। সভ্যতা রক্ষায় প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ নিশ্চিতে সব পক্ষের সমন্বিত পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের। পরিবেশ বান্ধব প্রযুক্তি, ডিজিটালাইজেশনের ব্যাপারে এসছে, ইনোভেটিভ ডিজিটালাইজেশনের কথা উঠেছে এবং এআই টেকনোলজি বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এর পাশাপাশি একটি ব্যাপার লক্ষণীয় যে এই প্রথম সপ্তাহে 13টি দেশের প্রধান নেগোশিয়েটর মন্ত্রী পর্যায়ে তাদের কিন্তু দেখা যায়নি খুব একটা। 13টি দেশ, এই 13টি দেশের মধ্যে ইউএসএ, ফ্রান্স, চায়না, ইন্ডিয়া। তো এর বাইরেও অন্যান্য বড় দেশগুলোও আছে যারা এই সম্মেলনে এখনও যোগ দেয়নি। তাদের অনুপস্থিতির কারণে এই
সম্মেলনটি একটু নিষ্প্রভ হয়ে গেছে। তো সেখান থেকে আমি জানি না আমরা কতটুকু কি আমাদের প্রাপ্তি হবে এই সম্মেলন থেকে, তবে আগামী সপ্তাহে আমরা হয়তো বুঝতে পারবো এই কপ কোন দিকে যাচ্ছে। আলোচনা, প্রস্তাবনা ও নানা প্রতিশ্রুতি সত্ত্বেও জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধির বাস্তবতায় বিভিন্ন কর্মসূচি ও বিক্ষোভ করেছেন পরিবেশবাদীরা। উচ্চ পর্যায়ের আলোচনায় ব্যাপক গুরুত্ব পেয়েছে বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা ও 2050 সালের মধ্যে নেট জিরো লক্ষ্যমাত্রা অর্জন। আর সেই লক্ষ্যমাত্রা পূরণের প্রয়োজন পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যাপক উদ্ভাবন, প্রসার ও ইতিবাচক বিনিয়োগ। আজারবাইজানের বাকু থেকে আলিমাল রাজি, চ্যানেল আই। পহেলা অগ্রহায়ণে গ্রাম বাংলা এমনকি শহর অঞ্চলেও আয়োজন করা হয়েছে নবান্ন উৎসবের। নতুন চালের পিঠাপুলির ধুম আর গান বাদ্যে আমন্ত্রণ জানানো হচ্ছে সমৃদ্ধিকে। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। দেশবাসী দেশি দানের জাতের কথা আমি যাইব হলি, রাসপাল গোপুর লতিফ সাই মুড়ি তৈরি ভাতুরির চাই। অগ্রহায়ণের প্রথম দিনে আমনের নূতন ধানে নবান্ন উৎসব কৃষক পরিবারের আদি ঐতিহ্য। তবে এখন যতখানি না গ্রামে উৎসবের দেখা মেলে, তার চেয়ে বেশি দেখা যায় শহরের মানুষের উদযাপনে। মানিকগঞ্জের কাউটিয়া গ্রামের দেলোয়ার জাহান প্রতি বছর আয়োজন করেন নবান্ন উৎসবের। এখানে 6 বছর ধরে হয়, আমরা সবসময় নবান্ন করি এবং এইটা আমার মায়ের কাছ থেকে দেখছি। যখন প্রথম ধান কাটা শুরু হয় এই অগ্রহায়ণে, কার্তিক অগ্রহায়ণ এই সময়টাই, তো ধান কাটলেই মা ওই নতুন ধানের পায়েস, পিঠা। আজকের নবান্নর বিষয়ে সারা বাংলাদেশ থেকে কৃষকরা আসবেন, প্রস্তুতি চলছে না ওদের খাওয়া দাওয়ার জন্য। এই ঘরে অতিথিরা থাকে, যারা বাইরে থেকে আসে তারা থাকে তাদের জন্য। এইটা আমাদের থাকার ব্যবস্থা। এখানে কৃষকদের ক্লাস করেন না? হ্যাঁ, মানে জৈব কৃষি নিয়ে আপনি কাজ করেন? প্রাকৃতিক কৃষি, সব দেশি আমন ধান। আচ্ছা আচ্ছা, এগুলি সবই আমন ধান। হ্যাঁ, এটা ঢ্যাপো ধান। এই কৃষক যারা আসবেন তারা এখানেই সমবেত হবে। বাউলদের দল আসবে, আর কৃষকরা যারা ধান কাটতে কাটতে গান করতো ওই সব কৃষকরা আসবে, গান করবে। আপনার কাছে ধানের কতগুলো জাত আছে? আমনের সময় এই মুহূর্তে আমাদের 16 ধরনের খেতে আছে, 16 ধরনের। এগুলি কি সব আদি জাত? সব আদি জাত। দেশের বিভিন্ন জেলায় উপর্যুপরি বন্যায় এবার অনেক কৃষক পরিবারেই থাকছে না নবান্নের উৎসব। উদ্যোক্তা কৃষক দেলোয়ার বলছেন, দেশের সব কৃষকের সঙ্গে ভাগ করে নিতে চান উৎসবের আনন্দ। নবান্ন আগের মতো না থাকার একটা প্রধান কারণ হচ্ছে আমাদের আদি ধান হারিয়ে যাওয়া। এটা হচ্ছে প্রথম কারণ। কারণ বন্যা, ঝড় যাই হোক না কেন আদি ধানটা টিকে থাকতো, কিন্তু আদি ধান নেই। এই কারণেই যে অঞ্চলগুলো বাংলাদেশে সাম্প্রতিক সময় বন্যা হয়েছে, ওই অঞ্চলগুলোতে অনেক কৃষক, অনেক পরিবার, হাজার হাজার পরিবার যারা এই সময়ে তাদের ঘরে ধান উঠবে না, তাদের মনে আনন্দ নেই, তারা নবান্ন করতে পারবে না। হেমন্তের প্রথম দিনে নবান্নের এই উৎসব চিরায়িত বাংলার এক আদি অকৃত্রিম রূপ। তবে এবছর অনেক কৃষক পরিবারের মাঝেই থাকবে না এই আনন্দের উৎসব আর পিঠাপুলির ধুম। আমরা যেন প্রতিটি পরিবার, বাংলার প্রতিটি মানুষ নবান্নের উৎসবকে সবসময় আগের মতো বরণ করতে পারি, এমনই প্রত্যাশা থাকবে সবার জন্য। মানিকগঞ্জের কাউটিয়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। লেবাননের আলবেক জেলার দৌরজ গ্রামে বেসামরিক প্রতিরক্ষা কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় 12 জন প্যারামেডিক নিহত হয়েছেন। স্বাস্থ্যসেবার সঙ্গে সরাসরি জড়িত এসব ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় শোক জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO মহাপরিচালক তেদ্রোস আদনম গ্যাব্রিয়েসুস। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে 24 ঘন্টায় আরও 59 লেবানিজ নিহত এবং 182 জন আহত হয়েছেন। এছাড়া গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। উত্তর গাজার বেইত লাহিয়ায় বিমান হামলায় শিশুসহ 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে এখনো পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 43,764 জনে। ইসরায়েলের কোনো স্বীকৃতি নেই উল্লেখ করে ফিলিস্তিনিদের প্রতি ন্যায় বিচারের দাবি জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। কানাডার টরন্টোতে শহর মাতাচ্ছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী টেইলর সুইফট। নভেম্বর মাসে টরন্টোতে 6টি শো করছেন তিনি। টরন্টোর রজার্স সেন্টারে প্রায় 4 ঘন্টা স্টেজ পারফরমেন্সে 40টি সঙ্গীত পরিবেশন করেন তিনি। 40,000-এরও বেশি দর্শক তার পারফরমেন্স উপভোগ করেন। আয়োজকরা আশা করছেন তার কনসার্ট ঘিরে টরন্টোতে প্রায় $300 মিলিয়ন বাণিজ্য হবে। টেইলর সুইফটের কনসার্ট উপলক্ষে টরন্টোতে অতিরিক্ত পাবলিক ট্রান্সপোর্টেশন, অতিরিক্ত ইমার্জেন্সি পুলিশ, মেডিকেল সেবা দানকারী সংস্থা নিয়োজিত রয়েছে। নিটোল টাটা বিশেষ সংবাদ। বাগেরহাটের মোংলায় নবায়নযোগ্য জ্বালানিতে 100% জলবায়ু অর্থায়নের দাবিতে সাইকেল র্যালি হয়েছে। মিঠাখালী বাজারে পরিবেশবাদী সংগঠন ধরিত্র রক্ষায় আমরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ, এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডেভেলপমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, পশুর রিভার ওয়াটার কিপার এবং সুন্দরবন রক্ষায় আমরা যৌথভাবে কর্মসূচির আয়োজন করে। এতে বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে পরিবেশ বিপর্যয় যেমন ঘটছে, তেমনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হুমকিতে জীবন জীবিকা। পরিস্থিতির উন্নয়নে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিশ্রুত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা। এবারে কৃষি সংবাদ। উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে এখন অল্প জমিতে বেশি ফসল ফলানোর প্রযুক্তিতে বিশ্বাসী হয়েছেন কৃষক। লালমনিরহাটের ড্রাগন ফল বাগানে মিশ্র ফসল আবাদ করে লাভবান হচ্ছেন তারা। এবারে প্রকৃতি সংবাদ। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা ও পারিবারিক পুষ্টি চাহিদা মেটাতে ভোলায় 8,000 উপকারভোগীকে বিভিন্ন প্রজাতির গাছের চারা দেওয়া হয়েছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের RHL প্রকল্পের আওতায় চারা এবং চারা সংরক্ষণে নেট বিতরণ করে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা। এমন উদ্যোগ প্রাকৃতিক দুর্যোগের সুরক্ষা বেষ্টনী তৈরির পাশাপাশি গাছের ফল পুষ্টি চাহিদা মেটাবে বলে প্রত্যাশা আয়োজকদের। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ভারতে বেড়েছে খাদ্যপণ্য সহ সামগ্রিক মূল্যস্ফীতি। পেঁয়াজ, আলু, টমেটোর দাম অনেকটাই বেড়েছে, এমনকি পেঁয়াজের দাম 5 বছরের মধ্যে সর্বোচ্চ। ভারতের সরকারি পরিসংখ্যান অনুযায়ী নভেম্বরের প্রথম সপ্তাহে মাত্র 4 দিনের ব্যবধানে পেঁয়াজের দাম 21% বেড়েছে। খুচরা বাজারে গড়ে 60 রুপি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। ভারতের সবচেয়ে বড় পেঁয়াজের বাজার মহারাষ্ট্রের লাসলগাঁওতে পেঁয়াজ বিক্রি হয়েছে কেজিতে 47 রুপি 70 পয়সা, যা 7 নভেম্বরে 10 রুপি বেড়ে যায়। তবে নভেম্বরের শেষ দিকে পেঁয়াজের দাম কমার আশ্বাস দিয়েছে সরকার। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে তপু বর্মনদের জয়ের লক্ষ্য। আজকে স্পেশাল ডে। ওই ড্রেসটাই পরেছিস তো, যেটা গত বছর একসাথে কিনেছিলাম? ঘুরেই দেখ। চিটার, ইয়াংগেস্ট প্রেজেন্টার হয়েছিস আর নতুন ড্রেস কিনে ফেললি। এটা ঠিক না। এটাই ঠিক। তোর পাউডার ঠিক নেই। এটা তোর ড্রেসের উজ্জ্বলতা কেড়ে নিচ্ছে। আর তোরটা, এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি মাত্র অর্ধেক পাউডারই দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডার দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন ভিম লিকুইড মাছ মাংসের কঠিন তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। পেপসোডেন্ট চার্মি চেক। চকলেট না বাবা না, আজ মার সাথে অনেক ডিসুম ডিসুম হয়েছে। চকলেট খাবে, ডায়াবেটিস হবে। ডিসুম ডিসুম ডিসুম। তুমি পেপসোডেন্ট দিয়ে ব্রাশ করো না? পেপসোডেন্ট চার্মি চেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ডায়াবেটিস থেকে সর্বাধিক সুরক্ষা। সব সময় চকলেট চকলেট চকলেট। মা, ডিসুম ডিসুম তো পেপসোডেন্ট করবে, তাই না? লাইফ থেকে বেশি পেতে live like you mean it, turn it up, say live like you mean it, দুনিয়াটা হাতে পেতে live like you mean it, rise and live like you mean it.
Introducing the clearest glass. Akij Bashir brings the true 700 ppm clear glass in Bangladesh. Akij Bashir Glass, the fine glass maker. আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খেলার খবর সমতায় আছে। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। সবাইকে নিয়ে আধুনিক বাংলাদেশ গড়তে চান প্রধান উপদেষ্টা, ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতা প্রতিষ্ঠার অঙ্গীকার। সংলাপ না হওয়া দলের ব্যাপারে সরকারকে জিজ্ঞেস করতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পরামর্শ। অতীতের ভোটের জন্য গোয়েন্দা সংস্থার বিচার দাবি। অন্তর্বর্তী সরকারের কিছু সিদ্ধান্তে জন আকাঙ্ক্ষার প্রতিফলন নেই বলে তারেক রহমানের দাবি। আন্দোলনে আহতদের রাস্তায় নামার লজ্জাজনক মন্তব্য। আজিমপুরে ডাকাতির সময় অপহৃত শিশু 24 ঘন্টার মধ্যে মোহাম্মদপুরে উদ্ধার ও গ্রেফতার একজন। মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণের তথ্য। জলবায়ু সম্মেলনে আয়োজক আজারবাইজানের $1.2 বিলিয়ন বরাদ্দ। প্রযুক্তি উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগের তাগিদ। এবং শুধু গ্রাম বাংলা নয়, শহরাঞ্চলেও নবান্ন উৎসবের আয়োজন। নতুন চালের পিঠাপুলির ধুম আর গান বাদ্যে সমৃদ্ধিকে আমন্ত্রণ। প্রিয় দর্শক, চ্যানেল আই সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।